আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে মিডল ইস্ট এর পার্ট 5-এ। পার্ট 4-এ আমরা শেষ করেছিলাম যে জায়গা থেকে, পার্ট 5-এ আমরা ঠিক সেই জায়গা থেকেই শুরু করব। সো পার্ট 4-এর মধ্যে আমরা যখন লাস্টে দেখেছিলাম হচ্ছে সৌদি আরব আসলে পিছু হটার কারণ, তার মানে সৌদি আরব কোন জায়গা থেকে পিছু হটেছিল? ইয়েমেনে সৌদির যে সংকট, অর্থাৎ ইয়েমেন সৌদির মধ্যে সংকট ছিল, এবং বিশেষত আমরা পার্ট 4-এ ইয়েমেনের যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা করেছিলাম, কেন আসলে যুক্তরাষ্ট্র সৌদিকে সমর্থন দিচ্ছে সেখানে। তার মানে ইয়েমেন নিয়ে আসলে যে সংকটগুলো কিংবা ওই জায়গায় সিয়া সুন্নি গৃহযুদ্ধগুলোর কারণে যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওইখানে অবশ্যই আমরা আরব বসন্তের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম। তো মিডল ইস্টের পার্ট 1, 2, 3, 4 হয়ে গিয়েছে। সুতরাং মিডল ইস্টের অনেক বড় একটা আলোচনা আমরা ইতোমধ্যেই শেষ করে ফেলেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি দ্বন্দ্ব। এটা নিয়ে একটু বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপর দেখা যাক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বা রাজনীতি নিয়ে আর কতদূর যাওয়া যায় আজকের পর্বে। শুরু করা যাক তাহলে। সো মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে খুব বেশি জটিল থেকে জটিলতর করে তুলেছে। সো এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কেন্দ্র করে সবচেয়ে আলোচিত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব। সারা বিশ্বের মোট মুসলমানদের মধ্যে প্রায় 80% মুসলিমই সুন্নি মতবাদে বিশ্বাসী, আর বাকি 20% মুসলিম শিয়া মতবাদে বিশ্বাসী। ইরান, ইরাক, বাহরাইন ও আজারবাইজানে শিয়া মতবাদের বিশ্বাসী মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। কোন কোন দেশ? চারটা মূলত: ইরান, ইরাক, বাহরাইন এবং আজারবাইজান। এই চারটা দেশে মূলত শিয়া মতবাদে বিশ্বাসী মুসলমানের সংখ্যাই বেশি বলা যায়। এছাড়াও লেবানন, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতে রয়েছে কিছু শিয়া মুসলমানদের বসবাস। তার মানে ইরান, ইরাক, বাহরাইন এবং আজারবাইজানে শিয়া যে মুসলমান রয়েছে তারই সংখ্যাগরিষ্ঠ। এছাড়া লেবানন, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতেও কিছু শিয়া মুসলমানদের বসবাস রয়েছে। অপরদিকে মরক্কো থেকে শুরু করে সৌদি আরব, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ প্রায় 40টি দেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এজন্যই বলা হচ্ছে যে মুসলমানদের মধ্যে 80%ই মূলত সুন্নি এবং 20% শুধুমাত্র শিয়া। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই মতবাদ একবিংশ শতাব্দীতে এসে দেশে দেশে তৈরি করেছে গভীর ও অত্যন্ত জটিল রাজনৈতিক সংকট। এখন যখন বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে, তখন অবশ্যই ইতিহাস বা পিছনে ফিরে তাকানোটা খুব বেশি জরুরি। এজন্যই আমরা শিয়া এবং সুন্নি দ্বন্দ্বের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। তো ইসলামে মুসলমানদের মধ্যে কোনো ভাগ নেই, বরং যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সবাই এক। এটা আসলে ইসলামের মৌলিক কথা। সো ইসলাম, কুরআন বা হাদিস কোথাও শিয়া সুন্নির কিন্তু কথা বলা নেই। তো তাহলে আসলে এই সমস্যার সৃষ্টি হলো কোথা থেকে? এটাই মূলত আমার আলোচ্য বিষয়। সো ইসলাম ধর্মের অনুসারীরা মুসলিম হিসেবে পরিচিত, কিন্তু ঐতিহাসিক কারণে মুসলমানরা দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি হলো শিয়া এবং অপরটি হলো সুন্নি। যুগের ধারাবাহিকতায় শিয়া মুসলিমদের মধ্যেও আবার কিছু দল উপদল রয়েছে। একইভাবে সুন্নি মুসলিমদের মধ্যেও কিছু দল এবং উপদল রয়েছে। অথচ শুধু কয়েকটি বিষয় ছাড়া ইসলামের অধিকাংশ মৌলিক বিষয়ই এরা প্রায় একমত। যেমন উভয় দলই বিশ্বাস করে যে আল্লাহ এক, অভিন্ন ধর্মগ্রন্থ হিসেবে পবিত্র কুরআনকেই মনে করে, এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবেই বিশ্বাস করে। উভয় দলই মৃত্যু পরবর্তী পরকালের জীবন ও বিচার দিবসের প্রতি বিশ্বাস করে। নামাজ, রোজা, হজ, জাকাত ও নারীদের পর্দা করা যে ফরজ, এসব মৌলিক বিষয়সহ আরও অনেক বিষয়ই এই দুই শাখার মুসলিমরা একমত। তাহলে কেন মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নামে দুইটি উপদল বের হলো? এটা হচ্ছে এখন প্রশ্ন। এবারে উত্তরের দিকে যাই। তো শিয়া সুন্নি দ্বন্দ্বটি মূলত বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে মুসলমানদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। 632 খ্রিস্টাব্দে, অর্থাৎ সপ্তম শতাব্দীতে মহানবীর ওফাত মিন্স মৃত্যুর পরে মুসলিম উম্মার নেতৃত্ব কে দেবেন, কে হবেন মুসলমানদের নেতা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3জন সন্তান জন্ম নিলেও তার সবাই অল্প বয়সী মারা যায়। প্রথমত, 3জন পুত্র সন্তানের সবাই মারা যাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো পুরুষ উত্তরাধিকার ছিল না। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি, যিনি তার পরবর্তী সময় মুসলমান উম্মার নেতৃত্ব দেবেন। তাই তার ওফাত মিন্স মৃত্যুর পর অনুসারী বা সাহাবীদের মধ্যে নেতা নির্বাচন নিয়ে আলোচনা চলতে থাকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ অনুসারী চেয়েছিলেন তাদের মধ্য থেকে যাদের সবচেয়ে বেশি ইসলামিক জ্ঞানে পাণ্ডিত্য রয়েছে, যাদেরকে মুসলমানরা তাদের নেতা হিসেবে মেনে নেবে, এমন কিছু সাহাবীদের থেকে নির্বাচনের মাধ্যমে একজনকে মুসলিম উম্মার নেতা বা খলিফা নির্বাচন করা হোক।
অপরদিকে কিছু সাহাবীর ইচ্ছা ছিল যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর পরিবারের কাউকে মুসলিম উম্মার নেতা বানানো হোক। এই যে দুই মতামত তৈরি হয়ে গেল। এক পক্ষ ভাবছে যে যারা ইসলামিক জ্ঞান বা পাণ্ডিত্য অনেক বেশি তাদের মধ্য থেকে নির্বাচন করে একজনকে নির্বাচিত করা হয়, কিন্তু আরেক পক্ষ বলছে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরিবার থেকেই নির্বাচন করা উচিত। তো যেহেতু অধিকাংশ অনুসারী চাচ্ছিলেন যে নির্বাচনের মাধ্যমে খলিফা বানানো হোক, তাই পরবর্তীতে নির্বাচনের মাধ্যমেই মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর চতুর্থ খলিফা হলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। উল্লেখ্য, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের। খলিফা হওয়ার পর 661 সালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক আত্মীয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হন। খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচনে কোনো ধরনের বিপত্তি ঘটেনি। শুধু ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সময় কে হবে তৃতীয় খলিফা তা নিয়ে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের বিরোধ ছিল না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু বিষয় জটিল আকার ধারণ করে। পরবর্তীতে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই ঘটনাও মুসলমানদের মধ্যে দ্বন্দ্বকে আরও ত্বরান্বিত করে। খোলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও সেটি আসলে দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছাতো না, তার আগেই সমাধান হয়ে যেত। তখন অনেক ইহুদি মিথ্যা মুসলিম সেজে প্রায়ই মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করত, কিন্তু কখনোই সফল হয়নি। পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের আমলে মুসলমানদের মধ্যে মূলত দ্বন্দ্বটি প্রকটভাবে প্রস্ফুটিত হয়, তাই আব্বাসীয় সময়টিকে অনেককে বিশৃঙ্খলার যুগ হিসেবে উল্লেখ করে। মূলত আব্বাসীয় শাসনামল থেকে মুসলমানরা স্পষ্ট দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। সময় যত গড়ায় মুসলমানরা তাদের আদর্শ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। সেই দ্বন্দ্বের ধারাবাহিকতায় মুসলমানরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, একটি শিয়া, অন্যটি সুন্নি। অনেকে শিয়া ও সুন্নি দ্বন্দ্বের সূচনা বোঝাতে খোলাফায়ে রাশিদিনের আমলকে টার্গেট করলেও সেটি আসলে সঠিক নয়। দ্বন্দ্বের সূচনা মূলত আব্বাসীয় শাসনামল থেকে। তার মানে শিয়া সুন্নি এই দ্বন্দ্বটা এখন পর্যন্ত যা বুঝলাম, এটার উপর যদি একটু বেস করে বলি, শিয়া সুন্নির দ্বন্দ্বটা মূলত শুরু হয়েছিল ওই আব্বাসীয় আমল থেকে, কিন্তু এর বীজ আগে কিন্তু বোনা হয়ে গেছে। তার মধ্যে এই যে কে হবে মুসলিম উম্মার নেতা, এটা নিয়ে মূলত একটু মতবিভেদ যখন দেখা দিচ্ছে তখন থেকে একটু মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল, বা তখন দ্বন্দ্বের পর্যায়ে বা বিরোধ পর্যায়ে পৌঁছায়নি, কারণ সমাধানগুলো আগে হয়ে যেত এবং ওই সময় ইউনিটি বা ওই সময় হচ্ছে এই মানুষের মধ্যে যে মানে তাদের ইসলামিক যে ঐক্যটা সেটা খুব বেশি ভালো ছিল। পরবর্তী আব্বাসীয় খেলাফতের সময়টাতে কিন্তু এই জিনিসটা আর দেখা যায়নি, তখন দ্বিধা বিভক্ত হয়ে যায়। যখন বিভক্ত হয়ে যায় তখন থেকে কিন্তু তখন থেকে বিভক্তিটা তখন থেকে শিয়া এবং সুন্নি। তো কার স্মরণ করে বা কার লিডে আসলে শিয়া ছিল, কার লিডে সুন্নি ছিল, এইভাবে বিষয়গুলো কিন্তু মনে হয় না। যেমন হচ্ছে আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি মিডল ইস্টের পার্টে, যেমন হচ্ছে হুতি বিদ্রোহীরা, তারপর হচ্ছে মানসুর হাদির নেতৃত্বে ছিল একটা পার্ট, তারপর হচ্ছে হুতিদের নেতৃত্বে ছিল, হুতি বিদ্রোহীদের নেতৃত্বে ছিল একটা পার্ট ইয়েমেনের। সো এই বিষয়গুলোর কিন্তু নেতৃত্বগুলো একটা পার্টে এক ছিল, কিন্তু এই শিয়া সুন্নির ক্ষেত্রে বিষয়টা কিন্তু এইভাবে ঘটে নাই। এটা বিভিন্ন মানুষগুলো বিভিন্নভাবে মানুষগুলো নিজেদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল দুইটা অংশে। সো এটা খুব কন্টিনিউয়াস একটা প্রসেস, খুব একদম স্বতঃস্ফূর্ত একটা প্রসেসে বিষয়টা হয়তো হয়ে গেছে, দ্বন্দ্বগুলো লেগে গিয়েছে। তো এই আলোচনাটা এই পর্যন্তই, কীভাবে শিয়া এবং সুন্নিরা বিভক্ত হয়ে গেলো। এবার আসি ইরান আসলে কীভাবে শিয়া রাষ্ট্র হলো, এবং যেহেতু ইরান শিয়া রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে বলা যায় লিডিং পর্যায়ে আছে, এবং ইরান মূলত অনেক বলা যায় যে ইসরায়েলের বিপক্ষে অনেক আসলে আগ্রাসীমূলক কাজ করছে, আগ্রাসী নীতি নিচ্ছে। সো ইরানকে নিয়ে একটু আলোচনা করাটা মিডল ইস্ট নিয়ে আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো 15 শতকের দিকে ইরান তখন ছিল যদিও পারস্য, ছিল একটি সুন্নি প্রধান ভূখণ্ড এবং জ্ঞান চর্চার স্তূতিকাগার বলা হতো তখন। তাহলে ইরান কিন্তু শুরু থেকে শিয়া ছিল না, সুন্নি ছিল কিন্তু, এবং জ্ঞান চর্চার স্তূতিকাগার বলা হতো, জ্ঞান চর্চা খুব বেশি হতো ইরানে। তবে 16 শতকে আজেরি মানে হচ্ছে আজারবাইজানি তুর্ক গোত্রের শাসকরা এই ভূখণ্ড দখল করে নেয়। তারা ইরানে এসে সাফাভিদ রাজবংশের শাসন প্রতিষ্ঠা করে। সাফাভিদ রাজবংশ ছিল মূলত শিয়া ধর্মাবলম্বী। তার মানে 15 শতক বা তার আগে কিন্তু সুন্নি ছিল, পরবর্তীতে 16 শতকের পরে চলে আসলো শিয়া শাসক গোষ্ঠী। তাদের আদর্শিক জায়গা থেকে ইরানকে সুন্নি প্রধান একটি অঞ্চল থেকে শিয়া প্রধান অঞ্চলে পরিণত করে। তাদের সময়কাল থেকে ইরান হয়ে ওঠে শিয়াদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ইরানের এই আমূল পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় সাফাভিদরা সামরিক শক্তিরও প্রয়োগ ঘটান। সেই আজেরিদের দ্বারা প্রতিষ্ঠিত সাফাভিদ রাজবংশের সিসিলিয়া ধরেই আধুনিক ইরানের একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত হয়। এই আজারিরা
হচ্ছে তুর্কিদেরই একটি শাখা। তুরস্কের পূর্বাঞ্চল থেকেই তারা ইরানে এসেছিল। তুরস্ক এবং ইরানের ঐতিহাসিক সম্পর্কটি মূলত এখানেই। সো ইদানিং সময় আমরা দেখব তুরস্ক এবং ইরানের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে। সেটা কখন থেকে? কারণ ইরানের কিন্তু যেই মানুষগুলো আসলে সুন্নি শাসনটা শুরু করে তারা কিন্তু তুর্কি থেকেই এসেছিল। এই জন্য এই যে তাদের ব্লাড কানেকশন ছিল বা হচ্ছে ওইকার মানুষের সাথে সম্পর্কটা ভালো ছিল। সো এই সাফাভিদরা পশ্চিমের সুন্নি উসমানীয় সাম্রাজ্য থেকে এবং সুন্নি মুঘল মুসলিমদের থেকে পারস্যকে আলাদা করেছিল। সবশেষে 1979 সালে ইসলামী বিপ্লব হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইরানকে পাল্টে দেয় এই বিপ্লবটা। তো শিয়া সুন্নি এই দুই পক্ষের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ লাভ করে 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব সংঘটিত হওয়ার মাধ্যমে। এই বিপ্লব সারা বিশ্বের ছড়িয়ে থাকা শিয়াদের জন্য একটি নবজাগরণ হিসেবে কাজ করে। ঐতিহাসিকভাবে চলমান শিয়া সুন্নি দ্বন্দ্বটি এই বিপ্লবের মাধ্যমেই নতুন মাত্রা লাভ করে। এরপর ইতিহাসের বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্যের প্রতিটি যুদ্ধের ময়দানে শিয়া সুন্নি দ্বন্দ্বটি অন্যতম প্রভাব হিসেবে কাজ করে। বর্তমানে শিয়া মুসলিমরা চাচ্ছে উপসাগরীয় অঞ্চলে তাদের আয়ত্তে নিয়ে একটি গ্রেটার ইরান বা একটি গ্রেটার পার্সিয়ান স্টেট গঠন করতে। তারা বর্তমানে উপসাগরীয় অঞ্চলটা একটু দখল নিতে যাচ্ছে। ইসলামের এই দুই অনুসারীদের মধ্যে রাজনৈতিক মেরুকরণ ও অন্তকন্দলের কারণে 21 শতকেও তারা বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। 90-এর দশকে সুন্নি নেতা সাদ্দাম হোসেনের উত্থানে শিয়া সুন্নি দ্বন্দ্ব আরও বেশি প্রকট হয়, যার ফলাফল হিসেবে সুন্নি নেতা সাদ্দাম হোসেনের সাথে শিয়া শাসিত ইরানের একটি যুদ্ধ হয়েছে। ইরাক এবং ইরানের যুদ্ধটা কিন্তু সাদ্দাম হোসেনের সাথে ইরানের যুদ্ধ হয়েছিল। সিরিয়া চলমান গৃহযুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে এই শিয়া সুন্নি দ্বন্দ্ব। বাশার আল আসাদের প্রতি ইরানের সমর্থন থাকার পেছনের আরও এটাও একটি অন্যতম কারণ। এখানে একটা জিনিসটা একটু মনে করে দিই, বাশার আল আসাদ ছিল এমন শাসক যিনি আরব বসন্তের সময় যার পতন ঘটে নাই, এবং পতন ঘটে নাই এর অন্যতম কারণ হচ্ছে বাশার আল আসাদের পাশে ইরান ছিল এবং রাশিয়া ছিল, সোভিয়েত ইউনিয়ন করেন। সো শিয়া সুন্নি দ্বন্দ্বের বাই প্রোডাক্ট হিসেবে মধ্যপ্রাচ্যে উত্থান হয়েছে আইএস এবং আল কায়দার মতো বিভিন্ন জিহাদি এবং সশস্ত্র গোষ্ঠী। লেবানন, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন জায়গায় শিয়া সুন্নি একে অপরের বিরুদ্ধে আজ সংঘাতে লিপ্ত। বর্তমানে মধ্যপ্রাচ্যের যে অন্যতম শক্তি সৌদি আরব এবং ইরানের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলমান, সেখানেও তেল ঢেলেছে এই শিয়া সুন্নি দ্বন্দ্ব। তো আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিকরণ আরও প্রকট হতে পারে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ইত্যাদি দেশগুলো বর্তমানে স্থিতিশীল অবস্থা থাকলেও এই দেশগুলোতে রয়েছে গোষ্ঠীতন্ত্র। একই পরিবারের সবাই কালক্রমে আমির, রাজা বা খলিফা ইত্যাদি হয়। তাই রাজনীতি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বও দেখা দিয়েছে এই দেশগুলোতে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ভবিষ্যতের রাষ্ট্রগুলোতে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। তবে যেসব রাজনীতিবিদদের কাছে ধর্ম একটি রাজনীতির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয়, তাদের মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কিছুটা ব্যতিক্রম। যদিও তিনি মূলত স্ট্রং অটোক্রেটিক রোলে চলে গিয়েছেন, তবে এরদোয়ানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে তিনি তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিকে যতটা সম্ভব ইসরায়েল ও আমেরিকার প্রভাব থেকে মুক্ত করতে সফল হয়েছেন। এর জন্য তিনি অবশ্যই সাধুবাদ পারেন, কারণ ভৌগোলিকভাবে তুরস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত। ইউরোপিয়ান খ্রিস্টবাদ আর এশিয়ান মুসলিম সভ্যতার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত দেশটি। ইউরোপের দেশগুলো তুরস্ককে অতিক্রম করে এশিয়ায় আসতে হয়। ইউরোপীয় দেশগুলো এবং এশিয়ার মধ্যকার সংযোগস্থল হিসেবে কাজ করে তুরস্ক। তাহলে ইউরোপ এবং এশিয়ার মধ্যকার সংযোগস্থল কাজ করে কিন্তু তুরস্ক। ফলে ইউরোপের কাছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই সিরিয়া, লেবানন, লিবিয়া, ইরাকের মতো তুরস্ককেও আয়ত্তে নিতে পারলে ইউরোপীয়দের লাভ। কিন্তু এরদোয়ান সেটা হতে দেয়নি, আর এটি পশ্চিমাদের জন্য বিশাল মাথা ব্যথার কারণ। রিসেপ তাইপ এরদোয়ান। এবার যে বিষয়টাতে আমরা পদার্পণ করতে যাচ্ছি সেটা হচ্ছে সিরিয়া সংকট এবং এর সমাধান, এবং আমরা এই সংকট নিয়ে কিন্তু এই পর্বটা শেষ করব। সো সিরিয়া সংকট এবং এর সমাধান নিয়ে এবার একটু আলোচনা করব, বাট ফার্স্ট আমরা আগে সিরিয়ার সংকটটা একটু বুঝি। সো কীভাবে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা হলো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হতে পারে যে কেন সিরিয়া পরিণত হলো ভূ রাজনীতির প্লেগ্রাউন্ডে, বা কে লড়ছে কার বিরুদ্ধে, কেন এই যুদ্ধ এন্ডলেস ওয়ারে পরিণত হয়েছে, কারণ থামছেই না। সিরিয়া যুদ্ধ আসলে সেই কবে থেকে শুরু হয়েছে, মানে চলছেই, কেন আসলে এন্ডলেস ওয়ারে পরিণত হয়েছে। সো এই সবগুলো বিষয় নিয়ে আমরা এবার একটু পর্যালোচনা করব। তো 2021 সালের 26শে মে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়াতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে সিরিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গৃহযুদ্ধ শুরুর পর এটি ছিল সিরিয়ার আয়োজিত দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পর্বে আলোচনা আমরা এই পর্বে এই অংশে যে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা কীভাবে এবং কেন সিরিয়া ভূ রাজনীতির প্লেগ্রাউন্ড হিসেবে পরিণত হয়ে গেল,
সিরিয়াতে চলমান এই সংকটটি বুঝতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে সেই আরব বসন্তে। আমরা যেটা বলছিলাম বারবার, যখনই আমরা ভূ রাজনৈতিক বর্তমান কোনো বিষয় বুঝবো, আমাকে এটার প্রেক্ষাপট, এটার পিছনের ঘটনাটা অবশ্যই জানতে হবে। সুতরাং সিরিয়ার বিষয়টা বোঝার জন্য আমাদের আরব বসন্ত নিয়ে একটু আলোচনা করতে হবে। তো অনেক বিশ্লেষক মনে করেছিলেন যে সিরিয়ায় হয়তো আরব বসন্তের প্রভাব পড়বে না। অবশ্য তার পেছনেও কারণও ছিল। প্রথমত, দেশটিতে 40 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় বাশার আল আসাদের বাথ পার্টি পুরো দেশের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে নিয়েছিল বাথ পার্টি। দ্বিতীয়ত, বাশারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম অনেক সুন্নি মুসলিমেরও সমর্থন ছিল। পরবর্তীতে দেখা গেল আরব বসন্তের হাওয়া সিরিয়াতেও লেগেছে। 2011 সালের জানুয়ারির শেষ দিকে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখা যায়। তবে তা ছিল অন্যান্য আরব দেশগুলোর তুলনায় ছোট ও বিচ্ছিন্ন। একনায়ক বাশার আল আসাদ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিতে থাকেন এবং তার কিন্তু পতন হয় না। এখন আসি যে কীভাবে গৃহযুদ্ধের সূচনাটা হলো। তো আসাদ বিরোধী আন্দোলনের কারণে 4 জনকে ধরে নিয়ে নির্যাতন করে সরকারি বাহিনী। দেশটির ডেরা শহরের এই ঘটনার প্রতিবাদ এবং বিক্ষোভ ফেটে পড়ে সিরিয়ার জনগণ। সেখানে সরকারি বাহিনী আসাদের নির্দেশে ব্যাপকভাবে গুলি ছড়ে কয়েকজন বিক্ষোভকারী মারা যায়। তারপর সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। এক পর্যায়ে আন্দোলনরত জনগণের সাথে একাগ্রতা পোষণ করে সিরিয়ার সেনাবাহিনীর এক অংশ, এবং তারাও সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে আসাদের বিরুদ্ধে সশস্ত্র সংঘাত শুরু করে। এটি থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত। তার মানে তিউনিসিয়ায় এক যুবকের আসলে আত্মহত্যার পর থেকে কিন্তু তিউনিসিয়ায় আরব বসন্ত শুরু হলো, এবং সেটাই শুরু। মিশরেও কিন্তু সিরিয়াতেও কিন্তু এই যে গৃহযুদ্ধটা, সেই গৃহযুদ্ধ শুরু হওয়ার সময়টা ছিল তখনই, যখন কয়েকজনকে তুলে নেওয়া হলো এবং তাদেরকে নির্যাতন করা হলো, এই 4 জনকে। এটাই কিন্তু সূত্রপাত ছিল। এখন এই পরিস্থিতি কীভাবে জটিল আকার ধারণ করেছে এটা একটু ব্যাখ্যা করা দরকার। যে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে বাশার আল আসাদ ট্যাঙ্ক, আর্টিলারি এবং হেলিকপ্টার, গানশিপ সহকারে দেশব্যাপী অপারেশন চালাতে থাকে। মাত্র 3 মাসে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়। বিদ্রোহীরা হয়ে উঠতে থাকে আরও শক্তিশালী। এরপরের ঘটনা প্রবাহ এতই জটিল, সঠিক হিসাব রাখা মুশকিল। সরকার এবং বিদ্রোহীদের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ, শহর দখল, সেই দখল থেকে আবার মুক্ত, আবার পুনর্দখলের মধ্যে দিয়ে গৃহযুদ্ধ চলতে থাকে বছরের পর বছর। নিহত হয় লাখ লাখ মানুষ। শরণার্থী হয়ে দেশ ত্যাগ করতে থাকে হাজারো সাধারণ জনগণ। বিদ্রোহীরা গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি। এই বিদ্রোহের মাঝেও রয়েছে নানা দল উপদল। বিদ্রোহীরা প্রথমে অগোছালো থাকলেও ধীরে ধীরে বাইরের সমর্থনে সংগঠিত হয়। তারা একত্র হয়ে একটি সংগঠিত ফোর্স গঠন করে, যার নাম দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি। পশ্চিমাদের পূর্ণ সমর্থন পায় বিদ্রোহীরা। অন্যদিকে রাশিয়া সব বিষয়ে বাশার আল আসাদকে সহযোগিতা করতে থাকে। তাহলে বিদ্রোহীদের সমর্থন করে কে? সমর্থন করে ইউএসএ। আর বাশার আল আসাদকে সমর্থন করে কে? রাশিয়ার সাথে ইরানও আছে কিন্তু। সিরিয়া রাষ্ট্র ইরান এবং ইরাক এবং লেবাননের হিজবুল্লাহ বাশার আল আসাদের পক্ষে থাকে। ইরান, ইরাক দূরে থাকে এবং লেবাননের হিজবুল্লাহ বাশার আল আসাদের পক্ষে থাকে। অন্যদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক, কাতার এবং সৌদি আরব আসাদ বিরোধীদের সমর্থন করে। এভাবে সিরিয়া পরিণত হয় ভূ রাজনৈতিক এক প্লেগ্রাউন্ডে। তার মানে কি, সিয়া সুন্নি আবার সেন্টিমেন্ট চলে আসলো এখানে, কারণ বাশার আল আসাদকে সমর্থন করতেছে ইরাক, ইরান, ওইদিকে রাশিয়া, যদিও রাশিয়া এখানে আসে না ওই ধর্মীয় দিক থেকে, বাট ইরাক, ইরান সমর্থন করতেছে যেহেতু, সুতরাং এখানে সুন্নি সেন্টিমেন্টস কাজ করে। হিজবুল্লাহ যেহেতু আছে, সুন্নিকে সেন্টিমেন্ট কাজ করে। ওইদিকে আবার চলে আসছে সৌদি আরব, ওইদিকে চলে আসছে তুরস্ক, কাতার, ওইদিকে তার মানে কি সুন্নি সেন্টিমেন্ট, এখানে সিয়া সেন্টিমেন্ট, দুইটা কাজ করে। সুতরাং এই যে সিয়া সুন্নি দ্বন্দ্বটার কিন্তু সিরিয়াতেও আছে, এবং সিরিয়াতে কিন্তু এইভাবেই কিন্তু প্লেগ্রাউন্ডে পরিণত হয়ে যায়। বিদ্রোহীরা দখল করতে থাকে একের পর এক শহর। 1982 সালে বাশারের পিতা হাফিজ আল আসাদ মিশরের মুসলিম ব্রাদারহুডের উপর সামরিক অভিযানের আদেশ দিয়েছিলেন। সেই অভিযানে ব্রাদারহুডের হাজারো কর্মী নিহত হয়। সেই পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য ব্রাদারহুডের কর্মীরাও বাশার আল আসাদের বিরুদ্ধে গিয়ে ফ্রি সিরিয়ান আর্মিতে যোগ দেয়। খেয়াল করি, মুসলিম ব্রাদারহুডের যারা নিহত হয়েছিলেন মিশরে, সেখানে কিন্তু আসলে সমর্থন দিয়েছিল বা কাজ করেছিল বাশার আল আসাদের পিতা, তিনি কিন্তু ছিলেন না সেখানে। বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ, তিনি আসলে কিন্তু তার ছেলের উপর বদলা নেওয়ার জন্য বা তার পুত্রের উপর বদলা নেওয়ার জন্য এরা আসলে ফ্রি সিরিয়ান আর্মিতে যোগ দেয় সেই মুসলিম ব্রাদারহুডের মানুষজন। সেই অভিযানে ব্রাদারহুডের হাজারো কর্মী নিহত হয়। পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য ব্রাদারহুডের কর্মীরাও বাশার আল আসাদের বিরুদ্ধে গিয়ে ফ্রি সিরিয়ান আর্মিতে যোগ দেয়। 2011 সালে সেপ্টেম্বরের দিকে তুরস্ক ফ্রি সিরিয়ান আর্মিকে সরাসরি মদত দেয়। কে? তুরস্ক। 2011 সালে অক্টোবরে বিদ্রোহীরা বাশার আল আসাদের সেনাবাহিনীর উপর ট্যাঙ্ক এবং হেলিকপ্টার সহযোগে প্রথম হামলা চালায় কোম শহর দখল করার জন্য। এরপর থেকে ফ্রি সিরিয়ান আর্মি দেশের অনেক অংশ দখল করে। বিদ্রোহীদের দখলে চলে যায় আলেপ্পার মতো বড় বড় শহর। দেশের নানা অংশ নিয়ন্ত্রণ হারাতে থাকে বাশার আল আসাদ। একমাত্র সিরিয়া ছিল আরব বিশ্বে রাশিয়ার পা রাখার জায়গা। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, বা এই কথা যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট কথা।
রাশিয়া আসলে যখন আরব বিশ্বে পা রাখবে তখন কিন্তু রাশিয়ার অন্য কোনো রুট নাই। যেমন ইউএসএ যদি পা রাখতে চায় রাশিয়া আরব বিশ্বে, তাহলে ইসরায়েল আছে মিডল ইস্টে পা রাখতে চায়, কিন্তু অন্য কোনো কিছু না পারলেও ইসরায়েলের মাধ্যমে কিন্তু ইউএসএ পা রাখতে পারবে। কিন্তু রাশিয়া যদি পা রাখতে চায় কার মাধ্যমে রাখবে? সিরিয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, ভালো কোনো উপায় নেই। কিন্তু বিদ্রোহীরা তাদের এই দাপট বেশি দিন টিকতে থাকতে পারে নাই। 2015 সালে আসাদের পক্ষ নিয়ে সিরিয়ায় যে গৃহযুদ্ধ হয় বা গৃহযুদ্ধ চলতে থাকে, সেটা রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ পাল্টে দেয় সকল হিসাব নিকাশ সেটার মধ্যে। সো আসাদের জন্য সামরিক উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়, নিয়োগ করে রাশিয়া। তখন আরব বিশ্বে সিরিয়া ছাড়া রাশিয়ার আর কোনো ভালো বন্ধু রাষ্ট্র ছিল না। সিরিয়া ব্যতীত মধ্যপ্রাচ্যে রাশিয়ার পা রাখার মতো কোনো জায়গাও ছিল না। তাই সিরিয়াকে বলা হতো রাশিয়ার ফুটহোল্ড বা পা রাখার জায়গা। কাকে বলা হয়তো? সিরিয়াকে বলা হয়তো। কেন বলা হয়তো? কারণ এর মাধ্যমেই তো মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে পা রাখবে রাশিয়া। কেন রাশিয়া বাশার আর আসাদের পক্ষে কেন ছিল আসলে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জরুরি, কারণ সে চাইলেই তো আসলে বিদ্রোহীদের পক্ষে যাইতেই পারতো চাইলেই। কেন আসলে এর সরকারের পক্ষ ছিল? সো আরব বিশ্বে রাশিয়ার সবচেয়ে ভালো এবং ঘনিষ্ঠ বন্ধু বাশার আল আসাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখার লক্ষ্যে এবং সিরিয়ার রাশিয়ার মিলিটারি ঘাঁটি তৈরি করে আরব বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করতে রাশিয়া অস্ত্র সাপ্লাই দিয়ে আসাদের পক্ষে পাশে দাঁড়ায়। আসাদ সরকার সাধারণত ট্যাঙ্ক, বোমা, মিসাইল এসব দিয়ে বিদ্রোহীদের দখলকৃত জায়গা আক্রমণ করত। ট্যাঙ্ক, মিসাইলের প্রভাব বেশি দিন থাকতো না। আক্রমণের সময় বিদ্রোহীরা ওই অঞ্চল থেকে কিছুদিনের জন্য পালিয়ে যেত, কিন্তু আক্রমণের পর বিদ্রোহীরা পুনরায় ওইসব জায়গায় একত্রিত হয়ে কার্যক্রম চালাতো। তাই যদি এক কথাই বলি যে কেন আসলে রাশিয়া বাশার আল আসাদের পক্ষে যায়, কারণ আরব বিশ্বে রাশিয়ার সবচেয়ে ভালো বা ঘনিষ্ঠ বন্ধুই কিন্তু ছিল এই যে বাশার আল আসাদ, এই জন্যই তার পক্ষেই যায় স্বভাবতই। রাশিয়ার সহযোগিতায় আসলে বাশার আল আসাদ কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়ায় 2015 সালে। কীভাবে ঘুরে দাঁড়ায় একটু এটা ব্যাখ্যা করা দরকার। 2015 সালে রাশিয়া এবং আসাদ মিলে কেমিক্যাল বা বায়োলজিক্যাল ওয়েপন্স ব্যবহার করে আক্রমণ চালাতে শুরু করে, যেন বিদ্রোহীরা পুনরায় সরকারের দখলকৃত জায়গায় একত্রিত হতে না পারে। কেননা ওসব রাসায়নিক অস্ত্রের প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণ জনগণের মধ্যে রাসায়নিক অস্ত্রের কারণে একটি আতঙ্ক সৃষ্টি হয়। রাশিয়া সিরিয়ার বিদ্রোহীদের উপর সরাসরি বিমান থেকে বোমা বর্ষণ শুরু করে। রুশদের সহায়তায় একে একে দামেস্কের বড় অংশ এবং আলেপ্পো শহর নিজেদের হারানো নিয়ন্ত্রণ ফিরে পায় বাশার আল আসাদ। এবার আসি, রাশিয়া তো এতক্ষণ ধরে হস্তক্ষেপ করতেছে, যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। যুক্তরাষ্ট্র কিন্তু অবশ্যই আসবে। যুক্তরাষ্ট্র কীভাবে সিরিয়াতে প্রবেশ করে? আন্তর্জাতিক রাজনীতির একটি সাধারণ বিষয় হলো রাশিয়া যেখানে আমেরিকাও সেখানে। সো রাশিয়া যাকে সমর্থন করে আমেরিকা তার বিরুদ্ধে অবস্থান করবে, স্বাভাবিক। যেহেতু রাশিয়া বাশার আল আসাদের পাশে দাঁড়িয়েছে, সেহেতু আমেরিকা বিদ্রোহীদের পাশে দাঁড়িয়ে অস্ত্র দিয়ে সহায়তা শুরু করে। সিরিয়ার এই অস্বাভাবিক যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে সেখানে আইএস এর মতো অনেক জঙ্গি গোষ্ঠী উদ্ভব হয়। সেই জঙ্গি গোষ্ঠী দমনের নামে বারাক ওবামার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সিরিয়াতে প্রবেশ করে। তার যুক্তরাষ্ট্র সিরিয়াতে প্রবেশ করলো কীভাবে? এই জঙ্গি গোষ্ঠী দমন করবো, আইএসকে দমন করবো, এইভাবে সিরিয়াতে প্রবেশ করে। উল্লেখ করা ভালো যে সন্ত্রাসবাদের গতি প্রকৃতি অধ্যায়ে আমরা এইটা নিয়ে অনেক আলোচনা করব ভবিষ্যতে, যখন আমরা সন্ত্রাসবাদের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করতাম। সন্ত্রাসবাদ, আইএস বা যে আমরা যে বলতেছি আল কায়দা, এদেরকে সন্ত্রাস বলা যায় কি যায় না, বা এরা আসলে কীভাবে কাজ করে, কী অবস্থায়, এটা নিয়ে সন্ত্রাসবাদ যখন আমরা অধ্যায়ের কথা বলবো বা ওই পার্টগুলো নিয়ে যখন আমরা ভিডিও বানাবো তখন সেটাতে আমরা ডিটেলস আলোচনা করবো। বাট এখানে আমরা মূলত বেসিক বিষয়গুলো বুঝলাম যে আসলে কীভাবে সিরিয়ায় প্রবেশ করলো যুক্তরাষ্ট্র বারাক ওবামার নীতিতে। এখন একটা প্রশ্ন একটু দেওয়া জরুরি, সেটা হচ্ছে সিরিয়াকে ইরানের খুব প্রয়োজন আসলে, ঠিক আছে? সিরিয়াকে ইরানের খুব প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে লেবাননে একটি রাজনৈতিক দল রয়েছে, যাদের নাম হচ্ছে হিজবুল্লাহ। প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে লেবাননের রাজনৈতিক দল হিজবুল্লাহ প্যালেস্টাইনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। এই হিজবুল্লাহকে আবার অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান। হিজবুল্লাহ এবং ইরান মিলে ইসরায়েলকে বসে রাখতে যাচ্ছে। তাই ইরান লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র সহায়তা দিয়ে যে রাস্তা দিতে চায় সেটা হলো সিরিয়া। সো লেবাননে পৌঁছাতে ইরানকে সিরিয়ার রুট ব্যবহার করতেই হবে। তাই ইরানের সিরিয়াকে প্রয়োজন, এই জন্য ইরান সমর্থন দিচ্ছে। তার মানে রাশিয়া ইরানকে কেন সমর্থন দিচ্ছে, রাশিয়া সিরিয়াকে কেন সমর্থন দিচ্ছে বাশার আল আসাদকে, সেটা তো বুঝলাম, একটু আগে বুঝলাম। তাহলে ইরান কেন সমর্থন দিচ্ছে? কারণ ইরান আসলে ইরানের সিরিয়াকে দরকার, কারণ সিরিয়ার রুটটা ব্যবহার করে, সিরিয়াকে ব্যবহার করেই মূলত ইরান হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলি অ্যাটাক চালাতে চায়। এই প্রয়োজন থেকেই ইরান সিরিয়ার বাশার আল আসাদের পক্ষ নেয়। তাছাড়াও ইরান মনে করেছিল সিরিয়ার আসাদের পতন ঘটলে সে তার মিত্র হারাতে পারে, এই জন্য আসাদের পক্ষেই সে যায়। এবার যে প্রশ্নটা উত্তর দিতে চাই সে প্রশ্ন উত্তর আমরা নেক্সট পর্বে আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ।
আর প্রশ্নটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সিরিয়াতে প্রক্সি যুদ্ধের ক্ষেত্র তৈরি হয় এবং সিরিয়াতে প্রক্সি যুদ্ধ চলে। এই প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ কীভাবে সিরিয়াতে তৈরি হয়েছে কীভাবে চলে বা এটা আসলে কী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা নেক্সট পর্বে, অর্থাৎ মিডল ইস্ট পার্ট 6-এ। সো মিডল ইস্টের পার্ট 5 এখানে সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।